নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। এবং আমরা জানি যে আজকে অনেকেই এই অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন, কারণ যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, যেটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, যেগুলো আপনাদেরকে ভীষণভাবে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে থাকে। এবং আজকে একটি বিষয় হচ্ছে আমাদের সেই ভালোবাসার কথা, মানে যেই কথাটি উচ্চারণ করার সাথে সাথেই বলতে হয় যে আজকে এই ভালোবাসাকে কেন্দ্র করেই অনেকের জীবন নানানভাবে প্রভাবিত হয়েছে। ভালোবাসাকে ঘিরে কারো জীবনে দেখা গেছে যে সে অনেক উন্নতি করেছে, আবার কারো জীবন তোলপাড় হয়ে গেছে, মানে একেবারে তলিয়ে গেছে। তো আমাদের কয়েকটি বিষয় একটু ভেবে নিতে হবে, কারণ এই যে এত সমস্ত কিছু আমরা দেখছি, যেখানে ভালোবাসাকে কেন্দ্র করে কাউকে দেখা যাচ্ছে মানে তাকে সম্বল করে জীবনে এগিয়ে যাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে তারা একেবারে তলিয়ে যাচ্ছে। তো কয়েকটা ব্যাপারে আমাদের একটু এখন মানে একটা আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে ভালোবাসার কথা যখন বলি তখন শুধুমাত্র ভালোবাসার আবেগকে নিয়ে একটা জীবন কখনো চালানো যায় না। ভালোবাসার কথাটার সাথে ভালো থাকাটাও কিন্তু একই সাথে উচ্চারিত হয়। অর্থাৎ আপনাকে আপনার ভালোবাসার মানুষটিকে নির্বাচন করতে হবে সেই জায়গাটা দেখে যে যে আপনাকে ভালো রাখতে পারবে, যে আপনাকে আপনার সাথে থাকতে পারবে। কিন্তু যেই ভালোবাসার মানুষকে দেখে আপনি হয়তো খুব আনন্দিত, কিন্তু আপনার জীবনে আপনার দুঃখের সময়, আপনার কষ্টের সময় সে আপনার পাশে রইল না, সেরকম মানুষকে ভালোবেসে লাভ কি? এবং যখন মানে যার কারণে আপনার জীবনের একাকিত্ব ঘুচলো না, যার কারণে আপনার জীবনের যে একটা সম্বল রাখা, মানে আপনার পাশে থাকার জায়গাটা পূরণ হলো না, মানে আপনার যখন প্রয়োজন সে আপনার পাশে রইল না, আপনার যখন প্রয়োজন সে আপনার সাথ দিল না, তো সেই রকম মানুষকে ভালো না বেসে এমন মানুষকে আমাদের ভালোবাসতে হবে যে আমাদেরকে ভালো রাখতে পারে। আর এভাবেই কিন্তু ভালোবাসার সংঘাতে আমাদের মানে এই ব্যাপারটা আমরা হয়তো আজকে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে সঞ্চয় করে একটা সিদ্ধান্তে উপনীত হলাম। কিন্তু গ্রহ নক্ষত্রের জায়গাটা তো সত্যি সত্যি জীবনকে প্রভাবিত করে, কারণ আপনার ভালো মানে লাগলো বলেই আপনি কিন্তু তাকে আপনার কাছে টেনে নিতে পারবেন না। বা যেটা আমি বলতে চাইছি যে গ্রহ নক্ষত্র যদি সাথ না দেয় তাহলে সেরম একটা ভালোবাসার মানুষ যে আপনাকে সারা জীবন ভালো রাখতে পারবে তাকে কিন্তু হাজার খুঁজেও আপনি পাবেন না। এবং তাই একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই আপনাকে বলে দিতে পারেন যে কে আপনাকে সারা জীবন ভালো রাখতে পারবে, যাতে আপনার জীবনের সমস্ত শখ আহ্লাদ এবং ভালো থাকার ইচ্ছেটা পরিপূর্ণ হতে পারে। যেমন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি আজকে বহু মানুষকে তাদের জীবনের যে একটা নির্দিষ্ট ভালো থাকার জায়গাতে নিয়ে গেছেন। এবং গ্রহ নক্ষত্র তো সাথে রয়েছেই, এবং শুধুমাত্র গ্রহ নক্ষত্র নয়, তার সাথে আরও অনেক কিছু রয়েছে আমাদের বর্তমান সামাজিক অবস্থা, এবং সেই সামাজিক অবস্থাকে কেন্দ্র করে তার যে বিভিন্ন সিদ্ধান্ত সেগুলোও কিন্তু বারে বারে কাজে লাগে। অর্থাৎ তার মতন একজন বুদ্ধিমান অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে আপনার জীবনে অবশ্যই প্রয়োজন আছে, এবং আজকের অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একদম। আচ্ছা, আমি প্রথমেই একটা কথা বলি, মানে গ্রহ নক্ষত্রের সাথ দিলেই হলো না। আপনি যেটা একটা মানে বলবো যে বুদ্ধির যে ব্যাপারটা, মানে গ্রহ নক্ষত্র আছে তোমার সাথে আছে তাহলে তুমি ওকে বিয়ে করে ফেলো, সেটা নয়। আপনি তো তাছাড়াও আরো আনুষঙ্গিক মানে ওদের ম্যাচিংটা সামাজিক ক্ষেত্রে কতটা হবে বা ওদের স্ট্যাটাসের ক্ষেত্রে কতটা হবে, এগুলোও তো দেখতে লাগে আপনাকে। প্রত্যেকটা মুহূর্ত একটা কথা বলি যে বিচার একটা দিকে থাকে এবং ভাইব্রেশন একটা দিকে থাকে। আজকে তোমার মানে বিচারের সাথে আপনার ভাইব্রেশনটাও কাজে লাগে। তো তুমি বিচার করে দেখলে যে তোমার জটক বিচারে রাত জটক কিছুদিন পরেই মারা গেল, 6 মাস পরে মারা গেল। আমার চোখে দেখা বিচ্ছেদ হয়ে গেল, আমার চোখে দেখা যে রাত জটক মানে 36-এর মধ্যে 36 মিলে গেছে, 36-এর মধ্যে 34 পয়েন্ট হয়েছে, 36-এর মধ্যে 30 পয়েন্ট হয়েছে। সেই ব্যক্তি কি হওয়া উচিত? সে একদম মানে জটক একদম ভালো জটক হওয়া উচিত, এদের মধ্যে কোনো ফাড়া থাকবে না, কোনো বাধা থাকবে না, তাই তো? কিন্তু আমাকে বিচার করতে হবে ওর কি বৈধব্য যোগ আছে,
ওর কি বিচ্ছেদ যোগ আছে কি? এই যে নেগেটিভ ভাইব্রেশন না, এই বিচারগুলি কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার। আমার ওই মেয়েটির পুরো পুঙ্খানুপুঙ্খানু কুষ্টি বিচার দরকার, এবং সেই ছেলেটির কুষ্টি বিচার দরকার। এবং দেখা গেল কুষ্টি নেই, জন্ম সময় জানে না, এবং নতুন করে তুমি বিয়ে দেবে, সেই ছেলের বাড়ির পছন্দ করে না এইসব জিনিস দেওয়া, তখন সেই দিকে তুমি কি করবে? ফটো, ফেস রিড করা। এবার এর সাথে এর মিলবে কিনা, আমি এখানে বসে তোমার ফটো দেখে তোমাকে আমি বলে দেবো, তুমি যদি বিদেশে থাকো তুমি জাস্ট ফটো পাঠাবে, আমি বলবো এর বিয়ে হবে না, বিয়ে হলে 6 মাসের মধ্যে তোমার ডিভোর্স, যেটা বলবো সেটাই হবে। এবার এখানে কি করণীয়, কি উপায়? দেখা গেল পছন্দ, দোতরফা বিয়ে হবেই, কিন্তু কোনো কারণে মিল হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রেই জন্যই হলো কিছু কিছু ক্রিয়া থাকে, কিছু কিছু ক্রিয়ার মাধ্যমে ওই দোষগুলিকে আগে থেকে খণ্ডন করিয়ে তারপরে বিয়ে দিতে হয়। আজকে দেখা গেল তোমার এমন এমন একটি জায়গায় তোমার মানে চাকরিটি আছে, যে চাকরিটি তুমি করবে এবং তুমি চাকরিও ছাড়তে পারছো না, তুমি মানে বিয়ে করবে সংসারও ছাড়তে পারছো না, কিন্তু তোমার চাকরি সূত্রে তোমার বরের কাছে তুমি থাকবে না, এবং যখনই তুমি বরের কাছে থাকছো না, 1 মাস 2 মাস 3 মাস পরে সেই বর একটা অন্য আদার সম্পর্কে সে জড়িয়ে পড়লো, অবৈধ সম্পর্ক, এবং সেই সম্পর্কটা যখন তুমি জানতে পারলে, তখন তোমাদের মধ্যে অশান্তি, ক্লেশ হলো এবং ডিভোর্স হয়ে গেল। মানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। মানে একটা ব্যাপার আমাদের বুঝতে হবে যে আপাতত দৃষ্টিতে আমরা যেটা মনে করি এটা হয়ে যাবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা কিন্তু হয় না। না না, আমি জানি যে ওই ছেলেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না, নেশা করে না, ও ভালো চাকরি করে, এরকমই একটা ঘটনা আমি বলবো, ও ভালো ভালো চাকরি করে, ওর একদম মানে ভীষণ ভালো, ওর মতো ভালো কেউ নেই, ও ভালো টাকা রোজগার করে, আমি ওকে বিয়ে করলাম। এখন বিয়ের কিছুদিন পরে যখন চেনা পরিচিত একজন রিসার্চ স্কলার, মানে পড়াশোনায় অত্যন্ত ভালো, একটা খুব ভালো চাকরি করে, কিন্তু তার বিবাহের ক্ষেত্রে দুবার তার বিয়ে হলো, দুবারই তার ডিভোর্স হয়ে গেল। এটাই আমি বলি, কিন্তু বাড়িতে কিন্তু সে মা বাবাকে নিয়ে ভালোই রয়েছে, কিন্তু তার ওই মানে বিয়ের ক্ষেত্রে যখনই বিয়ে হচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে। কিন্তু মানে এখানে একটা কথা, যে এমনও দেখা যায় যে তুমি আজকে বিয়ে করলে, আবার তুমি বিয়ে করে এই সম্পর্কটা ভাঙলো, তুমি আবার 6 মাস পরে আবার বিয়ে করলে, তোমার সম্পর্কটা আবার 1 বছর পরে ভাঙলো, তুমি সম্পর্কটা আবার করলে বিয়ে। কেন হয়? একাধিক বিয়ের যোগ আছে কি তোমার? বিয়েটা ভাঙছে কেন? কেন? তোমার কি দোষ? এবার আমার সন্দেহ হলো যে দেখা গেল তোমার শারীরিক কোনো সম্পর্ক আছে কিনা, মানে শারীরিক কোনো দোষ আছে কিনা। তুমি মেডিকেল দেখালে, তুমি দেখালে, দেখলে একদম ফিট, একদম ফিট, তোমার বিয়েটা ভাঙছে কেন? আচ্ছা, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে মেয়েটার দোষ। এবার একটা মেয়ের দোষ হতে পারে, দুটো মেয়ের দোষ হতে পারে, 3টে মেয়ের কি দোষ, 4টে মেয়ের কি দোষ? আমি যেটা বলছি, যেটা পরবর্তী সময়ে সবাই মানে রিয়েলাইজ করছে, সেটা কিন্তু যে পাত্রী তার বাবা মা আগে তো বুঝতে পারছে না। আমার দর্শক বন্ধু সবাইকে একটা কথা, যে বিয়েটা কিন্তু একবার হয়, বারংবার বিয়েটা না, বহু টাকা খরচা করে, বহু আবেগ থাকে জড়িয়ে, বহু ভালোবাসা থাকে, বহু আশা থাকে। ছোটবেলা থেকে মেয়েটিকে কোলে পিঠে করে মানুষ করে এমন একটা ছেলের কাছে দেবে, সেই ছেলেটি সেই মেয়েটিকে নিজের বাবার মতো খেয়াল রাখবে। তখন সেই বাবার আর সুখ, মানে কি বলবো, আর সুখ ধরে না। যখন দেখে সে বাবা না, সে রাক্ষসের মতো খেয়াল রাখছে, সেই মেয়েটিকে দিন রাত অত্যাচার করছে, সেই মেয়েটি ঠিকমতো খেতে পারছে না, মেয়েটিকে মারধর করছে, মেয়েটিকে শারীরিক, মানসিক, মেন্টাল যন্ত্রণা দিচ্ছে, তখন সেই বাবা মনে হয় যে আমি সুইসাইড করে নিই, আমি আর দেখতে পারবো না, আমার এই চোখে বা আমার এই কানে শুনতে পারবো না মেয়েটির কথা। তো যাই হোক, আমি এই বিষয়ে একটা ছোট গল্প বলবো, যেটা একদম হাকিকাতে সত্যি গল্প হলেও কিন্তু সত্যি। এবং তার আগে কে আছে আমাদের সাথে, তার সাথে একটু কথা বলে নেব। কে আছে আমাদের সাথে? নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো বাবা, বলো বলো। হ্যাঁ দাদা, আমি অমিত ঘোষ বলছিলাম হাওড়া থেকে। হ্যাঁ, আমার বয়স হচ্ছে 35। দাদার কাছে একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন বলতে, আমি 3 বছর ধরে আমি প্রমোটারি ব্যবসা করছি, বুঝেছেন তো। আমার প্রথম 2 বছর তো খুব ভালোই গেছে, কিন্তু লাস্ট 1 বছর কি হয়েছে, কার নজর পড়লো না কি হয়েছে বুঝতে পারছি না, এমন লসে পড়ছি যে খুব মানে লোন তো হয়ে গেছে আর কি। এখন আমি কি করবো বুঝতে পারছি না আমি কিছু। 4টে কথা বলবো, মিলিয়ে নাও, ঠিক আছে কিনা। নজরটা কার পড়েছে তুমি এখনই বুঝতে পারবে, ম্যাজিক দেখো। 4টে কথা বলবো, এটাই জয়দেব শাস্ত্রী। তার আগে তোমার জন্য একটা কথা, যে তুমি 7 রঙে কোন রং পছন্দ করো? 7টা রঙের মধ্যে লাল রং। তুমি দেখো তো যে তোমার যে বিজনেসটা করছে, সেই বিজনেসের মধ্যে কোনো মহিলা কি জড়িয়ে আছে?
হ্যাঁ রয়েছে। রয়েছে, এবং সেই মহিলা তোমার সাথে কি এমন কিছু করছে যে যার জন্য তোমার একটু মনোমালিন্য হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, কোনো ওই কিছু ব্যবসার দরুনই এই সমস্যাগুলো হচ্ছে কোনো কিছু হচ্ছে মনোমালিন্য বা কিছু, বা সে বারংবার তোমাকে চাইছে যে তুমি তাকে আলাদা করে দাও বা তাকে কিছু বুঝিয়ে দাও হিসাব? পার্টনারশিপ আলাদাভাবে চাইছে। আহ, ওই মহিলাটার কাছ দিয়ে একটু সরে থাকো, তোমার পার্টনারশিপ বিজনেস তোমার ওখানে সুইটেবল নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দেখো তো যে তুমি প্রচন্ড পরিমাণে যে লোনটা নিয়েছো সেই লোনটা কি একদম 100% তোমার ঘাড়েই, মানে লোনটা কিন্তু অন্য তোমার ঘাড়ে, এবং সেখানে একটা পয়েন্ট। 2টো 3 নম্বর যে পয়েন্ট হলো যে তুমি যেটা বিক্রি করার কথা সেটা বিক্রি হচ্ছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে লভ্যাংশ থেকে যে দামে তুমি বিক্রি করছো, বেশি দামেই তুমি বিক্রি করছো, মনে হচ্ছে যে এই দামে বিক্রি করলে আমার অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু পুরো ফুল টাকা তুমি পাচ্ছ না, তার আগেই ভাগ হয়ে যাচ্ছে, ঠিক তো? একদম 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 ঠিক চার বলেছেন পুরো। 4 নম্বর যে কথাটি বলবো, 4 নম্বর কথাটা, হিসাব সবকিছু হচ্ছে কিন্তু এই হিসাবগুলি হচ্ছে না যে হিসাবগুলি তুমি এই টাকাটা এই এখানে দিয়েছো, তুমি টাকাটা সেখানে দিয়েছো, তুমি টাকাটা ট্যাক্সের ওখানে দিয়েছো, তুমি টাকাটা মানে এই জমি জায়গা সংক্রান্ত বিষয়ের জন্য খাতে দিয়েছো, মানে যে খাতগুলিতে তুমি টাকাগুলি দিচ্ছ সেই টাকাগুলির হিসাব হচ্ছে না, মানে অ্যাকাউন্টেন্ট যে যে মানে টাকার হিসাব, ঠিকই বলেছেন, ওই হিসাবে কোনো হিসাব হচ্ছে না, হ্যাঁ, শুধুমাত্র লাভে যেগুলো আছে ওইটা হ্যাঁ সব হিসাব হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ওই যে হিসাবটা যে অ্যাকাউন্টেন্ট, সেই অ্যাকাউন্টেন্টটা কিন্তু তোমার নয়, সেটা অন্য কারো হয়ে কাজ করছে। আচ্ছা, যে মহিলাটা তোমার যে পার্টনারশিপ বলো বা যা বলো, বা তার কি সাথে ওই অ্যাকাউন্টেন্টের সাথে কোনো সম্পর্ক বা রিলেশন, বা তার কোনো আত্মীয় কি? হ্যাঁ হ্যাঁ, ওর আত্মীয় হয়, ওর ভাই হয়। ম্যাজিক দেখেছো? কি করে সব বুঝলে? ক্যালকুলেশন, ব্যাপারটা এটাই তো সব আমি ক্যালকুলেশন। দেখো ছায়াটা কোথায় পড়েছে, দেখো কি ছায়া পড়েছে, এটাই। ব্যবসা করলে হয় না ভাই, ব্যবসা করলে ব্যবসার নারী নক্ষত্র বুঝতে হয়। আর জয়দেব শাস্ত্রীর কাছে শিল্পপতিরা কেন আসে? এই যে বড় বড় শিল্পপতি আমার কাছে আসে, লাইন দিয়ে থাকে বসে, যার এক এক দিনের মানে একটা ঘন্টার দাম মানে লক্ষ লক্ষ টাকা, সেই ব্যক্তি কেন আমার কাছে এসে কনসালটেন্সি করে ঘন্টার পর ঘন্টা এটা তো আমি সময়? এই মুহূর্তে বুঝতে পারছি। হারে হারে। বুঝতে পারলে ব্যবসাটা এত ব্যবসাটা এত বুঝতে পারছি। সহজ নয়। কেন আজকের বিগ বিগ শিল্পপতিরা জয়দেব শাস্ত্রীর কাছে এসে সময় নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা কনসালটেন্সি করে, এবং তার ফিজও দিয়ে যায়, চার্জও দিয়ে যায়, যা চার্জ তার 10 ডবল বেশিও দিয়ে যায়। কেন? তারা কি পাগল? এত বড় বড় বিজনেস করছে তারা, এবং তারা আমার কাছে এসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তারা বসে রয়েছে, ওই 3 ঘন্টায় হয়তো তাদের 3 কোটি টাকা হয়তো লস হয়ে গেল, ওই 3 ঘন্টায় আমার সামনে কেন বসে থাকে? শুধু কারণটা এটা, আমি তোমাদেরকে দেখাতে পারছি না, দেখাচ্ছি না, কিন্তু হ্যাঁ ভেরি রিসেন্ট, খুব তাড়াতাড়ি আমি কিন্তু এগুলি লাইভ তোমাদেরকে দেখাবো যে কনসালটেন্সিটা আমি কিভাবে করি, আমি কনসালটেন্সি কিভাবে করি এবং মানুষকে কিভাবে প্রেডিকশনটা দিই, আমি এটা তোমাদেরকে দেখাবো। এবং আজকে তোমাদেরকে একটা কথা বলি, জয়দেব শাস্ত্রী যে কথাটা বলে সে কথাটা মন দিয়ে শুনতে হবে, যে তোমার বিজনেসটা তুমি দাঁড় করাতে পারবে 3টে, যেমন একটা জিনিস যেমন বললাম, 3-4টে পয়েন্ট বললাম, আর 2টো পয়েন্ট বলবো, 2টো পয়েন্ট। তুমি যে বিজনেস করো, তুমি আমার কথায় হ্যাঁ কি না বলবে, আর কিছু বলতে হবে না। তুমি যে বিজনেস করো, তুমি সেই বিজনেসের জন্য এতটা বিজি যে তুমি একটুকু ঠাকুর, তোমার যে মানে ধর্ম, সেই ধর্মে তুমি ঠাকুরকে একটুও মানে মানো না। তুমি মোটামুটি সবসময়ের জন্য টাকা আছে, সব ম্যানেজ করে নেবো আমি, সবসময় একটা মানে অন্যরকম একটা থিঙ্কিং। আমি জানি তোমার অনেক টাকা রয়েছে, অনেক টাকা পয়সা আছে, তুমি জ্যোতিষ বলো, অ্যাস্ট্রোলজি বলো, ঠাকুর বলো, সব কিছুতে যেন কেমন যেন একটা নাক ছিটকাও, মানে মনে হচ্ছে যে না আমি আর টাকা দিয়ে সব ম্যানেজ করে নেবো, এরকম কি একটা থিঙ্কিং? সত্যি কথা বলবে, হ্যাঁ কি না বলবে? আমি তো শুধু ভাবছি যে আপনি এটাও জানতে পারলেন। তোমাকে আমি এটুকু বলি যে সব সময়ের জন্য যতই বড় হও, দেখো রাজা, তুমি মনে হচ্ছে রাজা, তুমি অনেক বড়, কিন্তু সব সময় মনে রাখবে যে তোমারও গুরুদেব আছে, তোমারও পণ্ডিত আছে, তুমিও কারো কাছ দিয়ে শিক্ষা লাভ করেছো, তুমিও কারো কাছ দিয়ে জ্ঞান পেয়েছো, তোমাকে ঈশ্বরের থেকে তো তুমি বড় হয়ে যাওনি। তাই ঈশ্বরের
ধ্যানে মগ্ন হয়ে যাও, ঈশ্বরকে মানো, ঈশ্বরের জন্য অন্তত একটু টাইম দাও, ওনাকে, ওনার নাম, ওনাকে একটু ডাকো। আচ্ছা তোমাকে বলি, তুমি জলের থেকে ড্রিঙ্ক করো বেশি, 1 নম্বর পয়েন্ট। নেগেটিভ ভাইব্রেশন আছে তোমার মঙ্গল থেকে, তুমি রেগে যাচ্ছ, টেম্পটেড হয়ে যাচ্ছ, তোমার এমপ্লয়ির সাথে খিটখিট ব্যবহার করছো, মিসবিহেভ করছো, ঠিক না ভুল বললাম? ইয়েস অর নো বলো। একদম ঠিকই বলেছেন। প্রথম এরকম ছিলাম না, কিন্তু এই যে যতটা ঋণ বাড়তে চলেছে ততটা এরকম প্রবলেম। চেঞ্জ হতে চাও, চেঞ্জ হতে চাও, ঠিক করব আমি তোমাকে। একদম একদম তোমাকে একটা নতুন লাইফ দেব, যে লাইফে তুমি ইনকাম করবে, রোজগার করবে, সবাইকে নিয়ে ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং শান্ত থাকবে, মাথায় এত চাপ থাকবে না। বলো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এই লাইফই আমি চাই। দুটো জিনিস ছাড়তে পারবে, দুটো জিনিস। হ্যাঁ হ্যাঁ বলুন। একটা হলো ড্রিঙ্ক করবে না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ পর নারীতে যাবে না, ঠিক আছে। এই দুটো ছাড়ো। তোমার লাইফ যদি আমি 3 মাসের মধ্যে ঠিক করতে না পারি তাহলে বলবে। 21 দিনের মধ্যে তোমার চেঞ্জেস আমি নিয়ে আসব। তোমার নিয়ারেস্ট চেম্বার কোথায় হবে? আমি তো হাওড়া থেকে বলছি, হাওড়া সার্কিয়া। হাওড়া থেকে তো তোমার নিয়ারেস্ট চেম্বারটা আই থিঙ্ক দক্ষিণেশ্বর, না হলে তোমার মধ্যমগ্রাম, না হলে বারাসাত, এই 3টে জায়গা হবে তোমার নিয়ারেস্ট। ঠিক আছে, আমি তাহলে দক্ষিণেশ্বরটা কাছে হবে। তার থেকে আমি ভাবছিলাম যে আপনার যদি মধ্যমগ্রামে যদি যাই, আমি তো দেখানোর কালীবাড়ি, যেটা ওখানে গেলে ভালো হবে মনে হচ্ছে আমার। মধ্যমগ্রাম তোমার জন্য কনসালটেন্সি, বুধবার তো অনেক প্রচন্ড ভিড় থাকে, 1-150 লোক থাকে, ওটা তোমার স্পেশাল ভাবে তোমার জন্য একটা ইটা নিয়ে নেবে অ্যাপয়েন্টমেন্ট। তুমি একটা কাজ করো, যে নম্বরটা থাকে ওখানে, সকাল তোমার 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, সেখানে তুমি ফোন করে নিও, ঠিক আছে? ঠিক আছে দাদা, আপনি একটু আমাকে একটু এখান থেকে আমি আছি। তোমার লাইফটা 21 দিনের মধ্যে পাল্টে দেবো, 21 দিন, ঠিক আছে? ধন্যবাদ। বলো জয় শ্রী রামকৃষ্ণ। জয় শ্রী রামকৃষ্ণ। আচ্ছা জয় শ্রী ঠিক আছে, রামকৃষ্ণ, ঠিক। বিপদে পড়লেই ঠাকুরের নাম নেবে। একদম। হ্যাঁ। এবং এই যে নাম, মানে এই নাম উচ্চারণ করে আজকে অনেকের জীবন বদলে গেছে। কারণ ঠাকুর সবসময় আমাদের সাথে আছেন। ঠাকুর যবে ছিলেন এবং তার পরবর্তী সময় তার নাম উচ্চারণের মাধ্যমে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হবে, এ কথা তো শ্রী শ্রী সারদা মাই আমাদেরকে বলে গিয়েছিলেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কথায় যখন আপনারা জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ এই নামটি উচ্চারণ করেছেন, তখন বুঝতে পেরেছেন মায়ের সেই কথার যে মহত্বটা, সেটা কিন্তু আজও মানুষ উপলব্ধি করতে পারেন যখন এই নামটি তারা উচ্চারণ করেন। এবং এর পুরো কৃতিত্বটাই আমার মনে হয় আপনার। হয়তো কোনো কারণে আমাদের মাঝে একটা ঘাটতি পড়েছিল, মানে আপনি যবে থেকে আবার বলতে শুরু করলেন তোমরা সবাই জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলো, ঠিক তখন থেকেই কিন্তু যারা যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে আছে তারা অনেকেই জানিয়েছে যে এই নামটা উচ্চারণ করেই আজকে তারা অনেক। না, আমি তোমাকে মানে বলি, একটা কথা বলি, একটা সিম্পল কথা। ঠাকুরের একটা ফটো যদি বাড়িতে রাখা হয় না, একটা ফটো রাখা হবে, সেই বাড়িতে নেগেটিভ ঊর্জা থাকবে না। ঠাকুরের এত পাওয়ার, মানে আমি বলবো শ্রী ঠাকুর রামকৃষ্ণ বাবা, উনি অনেক কিছু দিয়েছে আমাকে অনেক কিছু দিয়েছে। মানে আমি জানি না কেমন ভাইব্রেশন পাই। আমার বাড়িতে ঠাকুরের মূর্তি রয়েছে, সারদা মায়ের মূর্তি রয়েছে। কখনো কোনো সময় আমি যদি দেখি যে ওই বাবার যে সাদা রংটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আচ্ছা, আমি সেটা আজও পর্যন্ত দেখিনি। মানে এতদিন সবসময় যেন উজ্জ্বল, এবং প্রত্যেকটা পার্সন বলে যে এখানে মনে হয় কিছু আছে, মা আছে এখানে। আর আমি তোমায় কি বলবো, একদিন কোনো কারণে না, আমার না কোনো কারণে, মানে এটা জানি না, এটা হয়তো আমার ভাবনা বা চিন্তা, থিঙ্কিং, কোনো কারণে না বাবার কাছে জল দেওয়া হয়নি। মানে আমি বাবার কাছে জল, যদি আমি না থাকি তাহলে আমার ওখানে যারা রাখা আছে সেবায়েত, পুরোহিত, তারা জল দেয়। কোনো কারণে না বাবার কাছে জল দেওয়া হয়নি। মানে বাবাকে জল দেবে, মাকে জল দেবে, এবং মা দক্ষিণাকালী তাকে জল দেবে, খাবার জল, এবং জলটা দেওয়া হয়। কেন জল খেতে পাচ্ছি না, আমি বাইরে আছি, জল খেতে পাচ্ছি না, আমি বুঝতেই পারছি না, জল খেতেই পাচ্ছি না, আমি মানে জলই পাচ্ছি না, আমি কেমন জানি জল আসছে। মানে এটাই হচ্ছে ঠাকুরের আর মায়ের লীলা খেলা। আমি জানি না কি মনে হলো, আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম,
যে মন্দিরে ফোন করলেন, মন্দিরে ঠিকঠাক পুরোহিত দিয়েছো তো, মশাইকে, আচ্ছা মানে ঠাকুরকে জল ঠল দেয়, বলে হ্যাঁ আমি দিয়েছি, আমি 2 বেলা 3 বেলা সেবা করি, আমি জানি না। আমি দেখো বাবু দেখো একটু কোন কিছু একটা গন্ডগোল হয়েছে, ঠাকুরকে আচ্ছা। তুমি কালীকে বা মানে মাকে তুমি কিছু দেওনি, তুমি গিয়ে দেখো। তখন কাঁদছে হাউ হাউ করে, তুমি কি করে বুঝলে? হাউ হাউ করে কাঁদছে, আমায় বলছে যে বাবার সামনে গ্লাসে জল নেই, আমাকে ফটো তুলে পাঠিয়েছে। মানে এইটা আপনারও একটা মানে মনের টান এরকমই, মানে সত্যি। আরেকটা কথা, মানে আপনি ঠাকুরের আশীর্বাদ ধন্য বলবো, মানে আমি একটা এই যে কথা, আজকে এত মানুষের যে জীবনের এত সমস্যার জায়গা থেকে আপনি সমাধান দিচ্ছেন, এবং মানে অনেক ক্ষেত্রে এমন অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলে দেন যেটা ওরা মানে ভাবতে পারে না। এটা তো ঠাকুরেরই আশীর্বাদের ফল। আমি 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 অনেকে বলে না, আমি দেখেছি বাবাকে, আমি মাকে দেখেছি, বাবাকে দেখেছি, আমি অনুভব করি, জানি না এটা আমার কি, কিন্তু আসলে আমি যেটা বলি মানে বুঝি, মনে প্রাণে কাউকে ডাকলে তাহলে কিন্তু তিনি সাড়া দেন, মানে ঠাকুর সাড়া দেন। একদম একদম। তাই না? অনেকে বলে না তুমি ঠাকুরের নেই, অস্তিত্ব নেই, বহু লোক অনেকে কথা বলে। এবার একজন সেরকমই আমাদেরই আত্মীয় রিলেটিভ বলতে নেই, তোমার খুব রাগ হয়েছিল, মানে ঠাকুর ঠাকুর আমি মানি না, আমার খুব রাগ হয়েছিল। তো ওই ব্যক্তি কে আছে আমাদের সাথে, কে আছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলো। একটু তাড়াতাড়ি বলবেন। বলো। আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই। বহুত দিন ট্রাই করছি, আজকে লাইনটা পেয়েছি। বয়সটা বলো, তোমার বয়সটা বলো। আমি বয়স 34। আচ্ছা আচ্ছা, তোমার সম্বন্ধে 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো, একটা গাছের নাম বলো। সংখ্যা 7, গাছের নাম আম। আচ্ছা, আম গাছ। আম গাছ, আম গাছ, মানে আমটাকে ভালোবাসে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি জানতে চাইছো তোমার সম্বন্ধে, ঠিক আছে, কিন্তু তোমার সম্বন্ধে এটা জানতে চাইছো মানে তোমার বিয়ে নিয়ে এটা মানে তুমি জানতে চাইছো। প্রচুর প্রচুর একদম তো প্রচুর মেয়ে দেখেছো, বিয়ে হচ্ছে না, এবং যাকে ভালোবাসো তার প্রতি টানটা রয়েছে, প্রচুর টাকার মালিক তুমি, মানে প্রচুর অর্থবান ছেলে তুমি, মানে জীবনে কোনো কিছুর অভাব নেই তুমি, এরকম তুমি সত্যি কথা বলতে তুমি প্রচুর মানে মেয়ে সঙ্গ পেয়েছো, এরকম একটা ছেলে তুমি। কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে ছাড়া তুমি আর কিছু ভাবতে পারছো না। তো সেই দিক থেকে আমি তোমাকে বলবো যে জীবনে তোমাকে এমন কিছু একটা দেব আমি তোমাকে, যে তুমি যাকে ভালোবাসো, শুধু একটাবার আমাকে বলো যে যাকে ভালোবাসো তাকে বিয়ে করবে তো? ঠকাবে না তো? তাকে ঠকাবে না তো? না 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 না। তুমি যদি তাকে সত্যিকারের বিয়ে করো, আর যদি না ঠকাও, আমি তোমাকে আজকে বললাম মিডিয়াতে, ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবে। তুমি তোমার নিয়ারেস্ট যে কোনো চেম্বারে আমার সাথে দেখা করো, ঠিক আছে? একদম। এবং আপনি যেটা বুঝতে পারেন সত্যি, এটা কিন্তু মানে আমি বলবো যে আপনার ক্যালকুলেশন কিছুই করতে হয় না, আপনি মানুষের মনের ভেতরে চলে যেতে পারেন। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমরা লড়াই করে বাঁচি, আর এই লড়াই করে বাঁচার জন্যই কিন্তু আমাদের জীবনে সুখ শান্তির দরকার, কষ্ট দরকার এবং দুঃখ দরকার, তার সাথে সুখটাও দরকার। যদি কষ্ট না থাকে সুখের মর্ম আমরা বুঝবো না। তাই আজ বলি, যত কষ্টই হোক না কেন তার সমাধান আছে, যতই দুঃখ থাকুক না কেন তার কিন্তু সমাধান আছে সুখে পরিণত করার। তোমাদের সবাইকে বলি যে একবার অন্তত আমায় সুযোগ দাও তোমাদের সমস্যার সমাধান করার। আমি কথা দিলাম তোমাদের সেই সমস্যা থেকে আমি জয়দেব শাস্ত্রী বের করব, সমস্যার সমাধান করব। যে কাকিমারা, যে মাসিমারা, যে জেঠিমারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখো, তাদের সবাইকে আমি কথা দিচ্ছি, মা তোমাদের চোখের জল ফেলতে দেব না। তার কারণ এই ছেলেটি, যে ছেলেটি তোমাদের সামনে কথা বলছে, সেই মানুষটি একটু আলাদা টাইপ, যে সব সময়ের জন্য একটাই চিন্তা করে যে সমস্যার সমাধান কিভাবে করতে হয়, এবং সেই সমস্যার সমাধান করেই ছাড়বো। কথা দিলাম মা তোমাদের সবাইকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজকে এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যেমন এই দিদিরা একটি গাড়ি ভাড়া করে কজন মিলে আসলেন?
পাঁচজন মিলে গাড়ি ভাড়া করে এসেছেন। তো এই যে কেন মনে হলো যে যাই গাড়ি ভাড়া করে দেখে আসি? আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা, আর দিদি ভাইকেও খুব ভালো লেগেছে, দাদা ভাইকেও খুব ভালো লেগেছে, তাই আমরা অনেক দূর থেকে এসেছি। দাদা আমরা করলাম এইবারে আমরা বাড়ি যাব, আর একটু ওই মানে কিছু জিনিস এখান থেকে নিয়ে যাব সংগ্রহ করবো বলে, তার জন্য একটু দেরি করছি, মানে যেতে দেরি হবে তার জন্য আমরা আসছি। আর মন্দির যজ্ঞ কেমন লাগে? ভালো লেগেছে, আর দিদি ভাইকেও খুব ভালো লেগেছে। আমাদের টিভিতে আমরা দেখি, এই টিভিতে দেখি বা সরাসরি আমরা দেখলাম, জিনিসটা বুঝতে পারলাম কিরকম। সবসময় চ্যানেলে তো দেখলে হবে না, নিজের চোখে দেখা চ্যানেলে দেখা পার্থক্য আছে। এই নিজেরা দেখলাম চোখে, এটাই আমাদের আনন্দ। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী অনেকেরই মনের কাছের বন্ধু, প্রাণের কাছের বন্ধু। যেমন এই দম্পতিকে দেখছেন, ওনারা 1 বছর ধরে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে আসছেন। একটু বলুন, নামটা আগে বলুন। আমার নাম কাজল বৈষ্ণব, আমার হাজবেন্ড সঞ্জীব বৈষ্ণব। আচ্ছা, কোথায় থাকেন আপনারা? ফার্স্টে কোথায় দেখিয়েছিলেন? এখানে এখানে দাদাকে ভালো লাগতো, টিভিতে দেখতাম, দেখেই এসছি, ভালো লাগতো বলে এসছি, এবং এসে উপকার হয়েছে বলতে পারি, উপকার পেয়েছি। আচ্ছা, কি সংক্রান্ত? মানে ব্যবসা সংক্রান্ত এসেছিলাম দাদার কাছে। আচ্ছা, আমাকে বলেছিল বা অনেক কিছু দিয়েছিল, সেই সূত্রে আমি ব্যবসাটাও করছি। তা মানে ওনার সমস্ত উপদেশে নিয়েই আমি ব্যবসাটা করে আমি অনেক উপকৃত করছি, এবং আমার ব্যবসাটা এখন অনেকটাই রানিংয়ে ভালো চলছে। আচ্ছা, এই ব্যাপারে একটা বিষয়, মানে আমাদের অর্থ ছাড়া তো কিছু হয় না বলে, তো আপনার এখানে কিরকম লেগেছে, ব্যয় হয়েছে কিরকম? সে তো হবে, যেমন প্রত্যেকটা জিনিসের তো ব্যয় তো আছে, ব্যয় যে করছি আমি কি পাচ্ছি সেটা আমার আগে দেখা দরকার আছে। একদম ঠিক আছে, তো আমি এখানে যতটুকুনি ব্যয় করেছি না কেন তার থেকে আমি পেয়েছি, এইটুকু আমার আশা আছে দাদার কাছে আমি আরো কিছু। তোমার আজকে যজ্ঞ অনুষ্ঠান, এই আয়োজন কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। অনেক দিন ধরে অনুষ্ঠান দেখে এখানে কালীবাড়ি মন্দিরে আসার মনে সুপ্ত ইচ্ছে ছিল, আর আজকে কৌশিকী অমাবস্যা তিথিতে সেই ইচ্ছেটা পূরণ হলো আপনার। হ্যাঁ, খুব আমার আনন্দ হলো, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি কোথা থেকে এলেন আগে বলুন। আমি কোলাঘাট থেকে এসেছি। কোলাঘাট তো অনেকটা দূর, বেশ দূর। হ্যাঁ, কটায় রওনা দিলেন? এসছি আমি 5:30টায় এসছি, কিন্তু এই কত বেলাতে আমি ঢুকেছি। 5:30টায় বেরিয়েছেন বাড়ি থেকে? আর ঢুকেছি হচ্ছে তো 2:30টার সময় ঢুকলাম। আচ্ছা, বাস ট্রেন সব লেট, কি করব, দেরি হয়ে গেছে। আর 2:30টায় যে ঢুকলেন, মনে হচ্ছিল যে কিছু মিস করে গেলেন? আমার খুব মনে হচ্ছিল খুব মিস করে গেছি আমি, কিন্তু আমার দাদাকে দেখে আমার খুব ভালো লেগেছে। এসে আমি খুব আসলে আমাদের মনের যে ইচ্ছেগুলো থাকে সেগুলো পূরণ হয়ে গেলে আবেগে আমাদের গলা ভরে যায়, এবং তাই তার জন্য মায়ের যে আপনি দেখলেন মন্দিরে, মাকে দেখে কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে মাকে দেখে, এত ভালো লেগেছে আমি যেন করতে পারিনি, মাকে বুঝতে পারছি না। আমি টিভিতেও দেখি, টিভিতেও জানলাম, আমি বুঝতে পারি এত ভালো। আর এখানে যজ্ঞ বা এখানে যে মায়ের ভোগের আয়োজন আছে, আমার খুব ভালো লাগছে এখানে এসে, এত ভালো লাগছে আমি মানে ভাবতে পারছি না যে কি বলবো কি করবো, যেন আমি কিছু বলতেই পারছি না, এত আমার এই লাগবে। অনেকদিন ধরে বলছি আসবো 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 করে করে, আজকে আমার মা টানালো তাই এলাম মায়ের কাছে। এসে আমি খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি।